হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পিঙ্ক ফ্লাই অডিও মিডিয়া। বাংলার বিভিন্ন গল্পের ডালি সাজিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের গল্প মৌলিকুণ্ডুর লেখা হ্যামলিনে মোহনবাসী ও ডাকাতিয়া আতঙ্ক। গল্প পাঠে প্রীতম এবং গল্পের সূত্রধার আমি লিও। কিংডম অফ খোটান। রাত 12টায় ঘুটঘুটে অন্ধকারে একটা মশালের সংকেত দেখা দিল মরুভূমির মাঝে। উল্টো দিক থেকেও জ্বলে উঠল আরেকটি মশাল। অন্ধকারে দুলন্ত মশালের ঘোরানো দেখে মনে হয় এক ঝাঁক জোনাকি যেন একসাথে দল বেঁধে নাচছে। এই মশালের নির্দিষ্ট সংকেত দেখতে পেয়ে উল্টো দিকের লোকটি সামনের লোকটির কাছে এগিয়ে গেল। চাপ চাপ অন্ধকার সমগ্র মরুভূমিটাকে ঘিরে রেখেছে। শুধু মশালের আলোর বৃত্তটুকু অন্ধকারের সমুদ্রের মাঝে ছোট্ট দ্বীপের মতো জেগে আছে। তার মাঝেই দাঁড়িয়ে দুই ব্যক্তি। মশালের আলো তাদের মুখের উপরে এসে পড়েছে, কিন্তু তাদের দেহের বাকি অংশ অন্ধকারেই ঢাকা। মুখ দেখে বোঝা যায় তাদের একজন প্রাচ্য দেশীয় আর একজন পাশ্চাত্য দেশীয় সাহেব। সাহেব ভদ্রলোক প্রাচ্য দেশীয় ভদ্রলোককে বললেন, হ্যালো ডক্টর সিং, আপনাকে আমি এইভাবে গোপনে ডাকতে বাধ্য হলাম। আমি খোটান দরিয়ার নতুন আবিষ্কৃত একটি বৌদ্ধ স্তূপে কি পেয়েছি জানেন? এই বলে সেই ব্যক্তি একটা অদ্ভুত কারুকার্য করা বাক্স সামনে আনলেন। মশালের আলোয় সেই বাক্স খুলতেই এক ঝলক অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো। পরিচিত কোনো জাগতিক গন্ধের সাথে তার মিল নেই, তাই সেটা সুগন্ধ না দুর্গন্ধ, কিসের সাথেই বা সেই গন্ধের মিল তা বলা অসম্ভব। দেখা গেল তার মধ্যে অতি প্রাচীনকালের কোনো এক গাছের পাতায় লেখা পুঁথির মতো কিছু বস্তু উচ্ছাকারে রাখা আছে, আর আছে একটা 14-15 ইঞ্চি লম্বা বাঁশি। সেই বাঁশির গায়েও অদ্ভুত কারুকার্য, তবে সে বাঁশি যে কিসের তৈরি তা ঠিক বোঝা যায় না। মশালের আলোয় দেখা যায় বাঁশি উজ্জ্বল নীল বর্ণের। বাঁশির গা থেকে দামি মণিমুক্ত বা হীরের মতো দ্যুতি বেরোচ্ছে। এগুলো কি প্রফেসর স্টিভ? আপনি বিশ্বাস করবেন না ডক্টর সিং, এগুলোর মূল্য বর্তমান পৃথিবী দিতে পারবে না। এ অতি দুর্মূল্য জিনিস। আমি এগুলো পাওয়ার জন্য আমার দলের সমস্ত মানুষদের হারিয়েছি, তবে এগুলো কোনো সৎ পথে আমি বাইরের পৃথিবীর কাছে নিয়ে যেতে পারবো না। আপনার টাকা বা সোর্সের কোনো অভাব নেই সারা পৃথিবীতে। একমাত্র আপনিই পারেন এগুলো সবার সামনে আনতে। না, সে তো বুঝলাম, কিন্তু জিনিসগুলো কি সেটা তো আগে বলুন। আপনি হ্যামলিনের বাঁশিওয়ালার গল্পটা জানেন তো ডক্টর সিং? হ্যাঁ, সেই জার্মানির অদ্ভুত বাঁশিওয়ালা যে তার বাঁশির শব্দে যে কোনো প্রাণীকে বশ করতে পারত। সে তো একটা প্রাচীন লোককথা। সেই বাঁশিওয়ালা হ্যামলিন শহরের মানুষের অনুরোধে শহরের সমস্ত ইঁদুরদের বশ করে জলে ডুবিয়ে মারে। তারপরে সে নিজের কাজের পারিশ্রমিক চাইলে শহরবাসী যখন তা দিতে অস্বীকার করে, তখন শহরের সমস্ত শিশুদের সে বাঁশি বাজিয়ে বশ করে নিজের সাথে নিয়ে যেতে উদ্যত হয়। তখন শহরবাসী সেই বাঁশিওয়ালাকে তার কাজের পারিশ্রমিক দেয়। সেই হ্যামলিনের বাঁশিওয়ালার সঙ্গে আপনার দেশের কোনো গল্পের মিল পান ডক্টর? হ্যাঁ হ্যাঁ, এরকম এক বাঁশিওয়ালা আমাদের দেশেও ছিলেন স্টিভ, শ্রীকৃষ্ণ, যিনি তার বাঁশির শব্দে সমগ্র গোকুলের রমণীদের বশ করতে পারতেন। আরও কত কাহিনী প্রচলিত আছে এই কৃষ্ণ মুরলীকে নিয়ে। এই দুই গল্পের মিল কোথায় জানেন? এই বাঁশি, এই সেই বাঁশি ডক্টর সিং যা শ্রীকৃষ্ণ এবং হ্যামলিনের বাঁশিওয়ালা ব্যবহার করতেন। মানে? তাহলে বলি শুনুন। এই বলে স্টিভ এক অদ্ভুত কাহিনী শোনালেন। শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পর যাদব বংশের লোকেরা নিজেদের মধ্যে হানাহানি আর লড়াই করে শেষ হয়, কিন্তু শ্রীকৃষ্ণের যাবতীয় সম্পত্তি বহু বছর ধরে বিভিন্ন হাত বদল হয়।
অবশেষে শ্রীকৃষ্ণের সময়কাল থেকে প্রায় 3000 বছর পরে, অর্থাৎ খ্রিস্টীয় 2য় শতকে, এক বৌদ্ধ ভিক্ষু তথা পরিব্রাজক বানইয়াকি এই বাঁশি এবং প্রাচীন সংস্কৃতে লেখা কিছু সাংকেতিক সুরের স্বরলিপি নিয়ে আসেন এই খোটানদারিয়া অঞ্চলে। তখন এখানে জিন ডাইনেস্টির সাম্রাজ্য। এখানে বহু বৌদ্ধ মঠ আর স্তূপ তৈরি করা হয়েছে। সেখানে এক বৌদ্ধ মঠে অত্যন্ত গোপনীয়ভাবে অনেক সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছিল এই বাঁশি আর এই সব স্বরলিপি। কিন্তু তারপর বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন হয়। বহু যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের মানুষ ধীরে ধীরে এই বহুমূল্য সম্পদের কথা ভুলে যায়। অবশেষে 1006 খ্রিস্টাব্দে যখন ইউসুফ কাদের খান নামে এক মুসলিম শাসক এই অঞ্চলের সব পুরনো স্থাপত্য ধ্বংস করে, তখন এই সব ঐতিহাসিক এবং পৌরাণিক মহামূল্যবান বস্তুগুলো ডুবে যায় কালের অতলে। তখন কিংডম অফ খোটানে বলতে গেলে এক মাৎসন্যায় অবস্থা। বিভিন্ন দেশ থেকে মানুষদের এনে এখানে চলতো দাস ব্যবসা। এরকমই 12 শতকে ভারতবর্ষ থেকে এক দাস অভিমুখকে নিয়ে আসা হয় খোটানে। এই অভিমুখ আসলে দাস ছিলেন না, ছিলেন বিভিন্ন বিষয়ে পণ্ডিত। অভিমুখের পিতা ঋষ্যমুখ শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন। সংস্কৃত, পালি, প্রাকৃত প্রভৃতি নানা ভাষার বিভিন্ন পুঁথি ঘেঁটে তিনি কৃষ্ণের বাঁশির সন্ধান জানতে পেরেছিলেন। সেই তথ্য ঋষ্যমুখ জানান তার পুত্র অভিমুখকে। অভিমুখ তা জানতে পেরে এই বাঁশির উদ্ধারের পরিকল্পনা করেন। তখনকার সময়ে বিভিন্ন দেশে একা মানুষের যাত্রা এক কথায় অসম্ভব ছিল। তবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসায়ীরা ছোট ছোট দল গঠন করে বিভিন্ন দেশে যাত্রা করতেন। অভিমুখ এই ব্যবসার কিছুই জানেন না, তার কাছে ধন সম্পদও বিশেষ নেই, এক সাধারণ পণ্ডিতের ছেলে তিনি। তাই তিনি এক দাস ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে দেন। সেই ব্যবসায়ীর ব্যবসা ছিল তৎকালীন রেশম পথ ধরে। এইভাবেই অভিমুখ দাস হিসেবে উপস্থিত হন কিংডম অফ খোটানে। অভিমুখ সেখানে পৌঁছে বাঁশির অনুসন্ধান শুরু করেন। অবশেষে তিনি এই বাঁশি পেয়েও যান। এরপর শুরু হয় অদ্ভুত খেলা। সেই বাঁশির সাহায্যে যে কোনো পার্থিব প্রাণীদের বশ করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করানো যায়। এই বশ করার জন্য প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা সুর আছে। আবার মানুষদের ক্ষেত্রে আলাদা স্বভাব আর জনগোষ্ঠীর বিচারে সুর আলাদা আলাদা হয়। শ্রীকৃষ্ণ বিভিন্ন রাক্ষস, গোপিনী, সুরাসুর, বিভিন্ন পশু পাখিদের বশ করার সুর তৈরি করেছিলেন। সেই সময় খোটান অঞ্চলের বিভিন্ন চোর, ডাকাত আর সমাজ বিরোধীদের অভিমুখ এই বাঁশির সুরে বশ করে তাদের রাজসভায় নিয়ে যেতেন আর দোষ স্বীকার করাতেন। এর বদলে রাজার কাছ থেকে উপযুক্ত পারিশ্রমিকও পেতেন। এইভাবে বেশ কিছু অর্থ সঞ্চয় করে অভিমুখ দেশ ভ্রমণে বেরোলেন। তিনি দেশে দেশে ঘুরে উপযুক্ত পারিশ্রমিকের বদলে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতেন বাঁশির সাহায্যে। এইভাবেই তিনি পৌঁছেছিলেন জার্মানির হ্যামলিন শহরে। সেখানে ইঁদুরদের বশ করার জন্য বাঁশিতে যে সুর বাজিয়েছিলেন তা তার নিজেরই সৃষ্টি। ইঁদুরদের জলে ডুবিয়ে মারার পর শিশুদের আকর্ষণ করার সুরও অভিমুখ সৃষ্টি করেছিলেন। কিন্তু শিশুদের অপহরণ করার ব্যাপারটা ঘটলে কিভাবে যেন তার বাঁশির খবর দেশে দেশে ছড়িয়ে পড়ে। এই বাঁশি চুরির চেষ্টাও হয়। এই বাঁশি যদি কোনো বদলোকের হাতে পড়ে তাহলে এর সাহায্যে সে যা ইচ্ছা তাই করতে পারে। তাই অভিমুখ ঠিক করলেন তিনি যেখান থেকে এই বাঁশি উদ্ধার করেছিলেন সেখানেই আবার রেখে আসবেন। তবে সেই অঞ্চল তখন তো ধ্বংসপ্রাপ্ত। তাই তিনি কারাকাস নদীর ধারে তারিম বেসিন অঞ্চলে অবস্থিত বৌদ্ধ স্তূপটি সংস্কার করে সেখানে আবার সুরক্ষা বলয়গুলি তৈরি করেন। সেখানে এমন সব অস্ত্র দিয়ে জায়গাটি সাজান যাতে কেউ সেখানে পা রাখলেই মারা পড়বে। বাঁশিটি সেইখানে রেখে তিনি আবার দেশ ভ্রমণে বেরোলেন আর পৌঁছলেন মিশরে। সেখানে তৎকালীন মিশরের সুন্দরী রানী নেফারতিতির প্রেমে পড়েন। চেষ্টা করেন কৃষ্ণের বাঁশির একটি প্রতিরূপ তৈরি করে রানীকে বশ করতে, কিন্তু তার পরিকল্পনা সফল হয় না। নেফারতিতির সম্মোহন মাঝপথেই ভেঙে যায়, আর নেফারতিতির সম্মোহনের কথা ফারাও আমুন রা জানতে পেরে যায়। তখন অভিমুখকে জীবন্ত মমি করা হয়। এই হচ্ছে এই বাঁশির ইতিহাস।
সত্যি এই কাহিনী অদ্ভুত প্রফেসর স্টিভ। কিন্তু প্রফেসর, এই এই পুঁথিগুলো কিসের? এগুলোর মধ্যে প্রাচীন সংস্কৃতে লেখা আছে শ্রীকৃষ্ণের রচিত স্বরলিপি। তবে সেই সাংকেতিক ভাষা উদ্ধার করা সহজ নয়। তবে এগুলো সম্ভবত অভিমুখ প্রাচীন পুঁথি থেকে প্রতিলিপি করে পুনরায় লিখে রেখেছিলেন, কারণ প্রাচীন পুঁথিগুলো হয়তো নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এছাড়া অভিমুখ তার জীবনের ইতিহাস এবং তার সৃষ্টি করা নতুন সুরগুলোকেও লিপিবদ্ধ করেছিলেন। ওগুলো সংরক্ষণ করার জন্য যেসব রাসায়নিকের ব্যবহার করা হয়েছে তা সঠিক বোঝা যাচ্ছে না। গবেষণা করে দেখতে হবে। এইসব কথার মাঝে ডক্টর সিং ও প্রফেসর স্টিভ খেয়ালও করেননি কখন যেন তাদের ঘিরে ধরেছে আরও অনেকগুলি মশালের আলো। ধীরে ধীরে সেই আলোর বৃত্ত তাদের ঘিরে এগিয়ে আসে। স্টিভ বলে উঠলেন, এরা তো মনে হচ্ছে ডাকাত, কিংডম অফ খোটানের আতঙ্ক তাংচির দল। এরা এখনকার প্রত্নতাত্ত্বিক ধন সম্পদ লুট করে, দুর্ধর্ষ, অতি ক্রূর। হায় ঈশ্বর, এই মূল্যবান সম্পদ এদের হাত থেকে রক্ষা পাবে কি করে? দেখতে দেখতে তাংচিয়ের দল তাদের সামনে চলে এলো। উটের পিঠে প্রায় 50 জনের একটি দল। মশালের আলোয় যতটুকু বোঝা যায় তাতে মনে হয় তারা ইতিহাসের পাতা থেকে উঠে আসা মধ্যযুগীয় বর্বরদের মতোই দেখতে। কুতকুতে চোখে লোভী ক্রূর দৃষ্টি, কোনো জানোয়ারের চামড়া দিয়ে তৈরি পোশাক সারা গায়ে জড়ানো, মাথায় সেই চামড়ার টুপি। স্টিভ সেই বাক্স আগলে ধরলেন। ডক্টর সিং তখন কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকলেন। তাংচিয়ের দলের একজন উটের পিঠ থেকে তাদের উদ্দেশ্যে কি যেন বলল। সেই ভাষা স্টিভ ও ডক্টর সিংয়ের অজানা। তারা সেই লোকটার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন। তখন ওদের দলের আরেকজন সর্দার গোছের লোক সেই লোকটিকে মাথাটা উপরে তুলে চোখের ইশারা করল। প্রথম লোকটি তখন উটের পিঠ থেকে নেমে স্টিভের বাক্সটা কেড়ে নিতে এলো। স্টিভ সেটা দিতে না চাইলে সেই লোক কোমর থেকে এক টানে একটা তলোয়ার বার করে। এক কোপে স্টিভের ধর থেকে মুন্ডু আলাদা করে দিল। স্টিভের মাথাটা ডক্টর সিংয়ের পায়ের কাছে গড়িয়ে পড়ল, আর এক ঝলক রক্ত ছিটকে এলো তার মুখে। ডক্টর সিং আর্তনাদ করে উঠলেন। স্টিভের মুন্ডহীন দেহটা তখনও যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ডাকাত দলের লোকটা স্টিভের কাছ থেকে বাক্সটা ছিনিয়ে নিয়ে দেহটা ঠেলে মাটিতে ফেলে দিল। দেহটা থরথর করে একটু কেঁপে স্থির হলো। বাক্স খুলে মশালের আলোয় দেখে তারা মনে হলো খুব হতাশ হলো। তারা ভেবেছিল এতে কোনো প্রাচীন দামি মূর্তি বা মণিমুক্ত জাতীয় কিছু থাকবে। তারা নিজেদের মধ্যে কি যেন বলা বলি করে তাচ্ছিল্য ভরে বাক্সটা মাটিতে ফেলে দিল। তারপর ডক্টর সিংয়ের পোশাক সার্চ করলো। কিছু না পেয়ে আরও কিছু ডাকাত উট থেকে নেমে সিংকে চেপে ধরল। একজন জোর করে সিংয়ের নিচে চোয়ালার ওপরে চোয়াল ফাঁক করে ধরল, আর একজন তার জিভটা টেনে ছিঁড়ে দিল আর হাতের আঙুলগুলো কেটে দিল। তারপর আবার যেমন এসেছিল তেমন ভাবেই চলে গেল। বিধ্বস্ত সিং মরুভূমির বুকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন এর প্রতিশোধ তিনি নেবেন। 2/4/2022 সজনীপুর, সোলান, উত্তরাখণ্ড। মিস্টার থাপা আর নীলা প্রবেশ করলেন সজনীপুর বাগানবাড়ির মাটির নিচে থাকা গুপ্ত ল্যাবরেটরিতে। এই ল্যাবে নীলার দাদু প্রফেসর ধ্রুবজ্যোতি মিত্র সারা জীবন গবেষণা করে গেছেন প্যারানর্মাল সায়েন্স নিয়ে। ধ্রুবজ্যোতিবাবু কর্মসূত্রে যুক্ত ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে। এছাড়া দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছিলেন। তিনি ভারত তথা তিব্বতের বিভিন্ন জায়গায় ঘুরে বহু লুপ্ত হয়ে যাওয়া সভ্যতার প্রাচীন পুঁথি থেকে লৌকিক অলৌকিক বিভিন্ন জ্ঞান আহরণ করেন। সেই জ্ঞানের ভিত্তিতে রিটায়ারমেন্টের পর অনেক রিসার্চ করে তিনি একটি থিওরি আবিষ্কার করেন, যা থেকে নশ্বর ও অবিনশ্বর এই দুই জগতের মধ্যে একটা যোগাযোগ তৈরি করা যায়। এই থিওরির উপর ভিত্তি করে তিনি একটি বিশেষ যন্ত্র ও কালচার মিডিয়ামের উপর কাজ শুরু করেছিলেন, কিন্তু তা সম্পূর্ণ করা সেই সময়ে দাঁড়িয়ে সম্ভব ছিল না। না তখন এত পরিকাঠামো ছিল, না প্রয়োজনীয় জিনিসপত্র সহজলভ্য ছিল। সজনীপুরের এই ভূগর্ভস্থ ল্যাবটা তৈরি করতেও ধ্রুবজ্যোতিবাবুকে
কম ঝক্কি পোহাতে হয়নি। এই বাড়িটা ছিল ধ্রুবজ্যোতি বাবুদের পুরনো বাগান বাড়ি, আর এই ভূগর্ভস্থ ঘরগুলি তৈরি হয়েছিল ইংরেজ সেনার আক্রমণের সময় লুকিয়ে থাকার জন্য। ধ্রুবজ্যোতি বাবু এই সব ঘরের মধ্যে আমূল পরিবর্তন ঘটিয়ে এগুলোর মধ্যে তার বিশেষ ল্যাবরেটরি তৈরি করেন। ধ্রুবজ্যোতি বাবুর মৃত্যুর পর আবার এইসব কিছু তালাবন্ধ পড়েছিল। তার নাতনি নীলিমা মানে নীলা আবার যখন এইসব নিয়ে গবেষণা শুরু করলো, তখন এই ল্যাবরেটরি খোলা হলো। নীলা তার 3 জন বন্ধু রাকেশ, রিচার্ড আর সুইলি নীলার দাদুর থিওরির ওপর ভিত্তি করে গবেষণা করা শুরু করে। তাদের এইসব গবেষণা আর এক্সপেরিমেন্টের জন্য লোকচক্ষুর আড়ালে ঠিক যেরকম স্থান প্রয়োজন ছিল, সজনীপুরের ল্যাবটা ছিল একেবারে তার উপযুক্ত। তাদের গবেষণার বিষয়টি ধর্মীয়, আইনি ও নীতিগত সব রকমভাবে নিষিদ্ধ, কারণ তাদের গবেষণা মৃতদেহ ও মৃত্যুর জগৎ নিয়ে। নীলাদের টিম তার দাদুর অসমাপ্ত যন্ত্র ও কালচার মিডিয়ামটি তৈরি করতে সক্ষম হয়। এই বিষয়টি অনেকটা অ্যালকেমি শাস্ত্রের অন্তর্ভুক্ত। নীলাদের যন্ত্রটির মধ্যে বিশেষ ধরনের শব্দ, বিদ্যুৎ এই দুটি জিনিসের প্রবাহের দরকার পড়ে। যন্ত্রটির মাঝখানে এক বিশেষ ধাতু নির্মিত পাত্র আছে। এই ধাতুটির নাম পোলোজিয়াম। নীলার দাদু অনেক কষ্টে তার সারা জীবনের পুঁজি খরচ করে মহাকাশ থেকে আসা এক উল্কাপিণ্ড থেকে এই ধাতু সংগ্রহ করেন, আর তাই দিয়ে 6.5 ফুট লম্বা ও 2 ফুট চওড়া অনেকটা বাথটবের মতো পাত্রটি তৈরি করেন। এই পাত্রটি কাঁচের মতো স্বচ্ছ, কিন্তু একে 10,000 ডিগ্রি তাপমাত্রায় গলানো ছাড়া কোনোভাবে বিনাশ করা সম্ভব নয়। এর মধ্যে একটি বিশেষ ড্রাগ মিশ্রিত কালচার মিডিয়ামে মৃতদেহ রাখা হয়। এই ড্রাগ যেসব যৌগ দ্বারা গঠিত তা খুব সহজেই ভেঙে গিয়ে অন্য যৌগ তৈরি করে, তবে এই ড্রাগের মধ্যে থাকে সামান্য পরিমাণ পোলোজিয়াম, যা অস্থায়ী যৌগগুলোকে নির্দিষ্ট কিছুটা সময়ের জন্য ধরে রাখে। এই পোলোজিয়ামের পরিমাণ এত কম যে তা সহজেই ক্ষয়ে যায়, তাই ড্রাগটি ক্ষণস্থায়ী। এই ড্রাগটির নাম রিসারেকিন। মৃতদেহের মধ্যে এই কালচার মিডিয়ামে কিছু গোপন মন্ত্র ও বিদ্যুৎ শক্তি প্রয়োগের দ্বারা কোনো আত্মাকে আনা হয়। ব্যাপারটা অনেকটা সেরকমই। প্ল্যানচেটের ক্ষেত্রে যেমন অন্য কোনো মিডিয়ামের মধ্যে আত্মা প্রবেশ করে, এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৃত ব্যক্তির দেহে মৃত্যুর জগৎ থেকে 1 ঘন্টার জন্য কোনো আত্মাকে আনা হয়। এই মৃতদেহ জোগাড় করার কাজটা অবশ্য অনেক সময় বেআইনিভাবেই করতে হয়। এই কাজগুলো করে রিচার্ড আর সুইলি। তারা গ্রামের একটি খ্রিস্টান ও একটি মুসলিম কবরখানা থেকে মাঝে মাঝে কবর দেওয়া লাশ তুলে আনে। এছাড়াও নীলারা বিভিন্ন গ্রুপ আর একটি গোপন ওয়েবসাইটের মাধ্যমে এমন লোকেদের সাথে যোগাযোগ করে যারা কাছের মানুষদের হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারে না, বা এমন কোনো গোপন তথ্য যেমন সম্পত্তি, লুকোনো গয়না এইসবের হদিশ জেনে নেওয়ার আগেই তাদের প্রিয়জনকে হারায়। এইসব লোকেরা একবার অন্তত সে মৃত মানুষটির সাথে কথা বলতে চায়। অবশ্য ড্রাগটি এমন পরিমাণে প্রয়োগ করা হয় যাতে 1 ঘন্টার বেশি মৃত মানুষটির সাথে কথা বলা সম্ভব হয় না। মিস্টার থাপা নেপালের মানুষ। তার সাথে এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুইলিয়ের। থাপা নেপালের একটি স্থানীয় স্টেটের রাজার ম্যানেজার। সে রাজার নাম বিনায়ক সিং। যদিও রাজত্বের আর কিছুই বাকি নেই, কিন্তু তাও স্থানীয় লোকেরা তাকে রাজাই বলতেন। এই রাজার বয়স নাকি 110 বছর। তিনি কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে নীলাদের টিমের সাথে যোগাযোগ করেছেন। থাপা বললেন, দেখে নীলাজি, আমাদের মহারাজ ডক্টর আছেন। উনি এই পৃথিবীর 20টা ভাষায় কথা বলতে পারেন। আপনাদের লাশের সাপ্লাই উনি দিবেন। আপনারা শুধু উনার কথা অনুযায়ী কাজ করবেন। বেশ, আমরা রাজি। আমাদের ঠিক কি করতে হবে মিস্টার থাপা? সেটা কাল বিনায়কজি নিজেই এসে বলবেন। তখনই পাশের ঘর থেকে এক অদ্ভুত সুরে বাঁশি জাতীয় কিছু বেজে উঠল। আরে নীলাজি, ये बंसी कौन बजा रहा है? আরে, এটা তো রাকেশ। ওর এইসব গবেষণার কাজের বাইরে এই একটাই শখ, বিভিন্ন দেশের সব অদ্ভুত বাঁশি জোগাড় করা আর তাদের সুর নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করা। আচ্ছা আচ্ছা, আমাদের মহারাজেরও ওই একই শখ। আরও কিছু জরুরি কথা সেরে নিয়ে মিস্টার থাপা সেখান থেকে বিদায় নিলেন। পরের দিন নীলাদের সাথে দেখা করতে এলেন মহারাজ বিনায়ক সিং, কিন্তু তাকে দেখে 40-এর বেশি বয়স বলে মনেই হয় না। 110 বছর তো একদমই নয়।
কোট প্যান্ট পরিহিত মোটা গোঁফ ও গালপাট্টার মধ্যে থেকে অদ্ভুত ভুতুরে ফ্যাস ফ্যাসে স্বরে বিনায়ক সিং বললেন, আমি তোমাদের আত্মা ফিরিয়ে আনার পদ্ধতি সম্পর্কে সবই জেনেছি। আমি চাই তোমরা এই কাজে যে ড্রাগ ব্যবহার করো তার পরিমাণ আরও বাড়িয়ে দাও। আমি পরিমাণ বলে দেব। আর তোমরা যেই মন্ত্র ব্যবহার করো তার সাথে থাকবে একটা বিশেষ বাঁশির সুর, সেটা আমিই তোমাদের বলে দেব। এই কাজের বিনিময়ে যত টাকা চাও আমি দেব। আমি আমার সাথে একটা মৃতদেহ এনেছি, তবে শুনে রাখো, আমি যার আত্মা নামাতে বলবো তোমাদের কিন্তু তারই আত্মা নামাতে হবে। তার চেহারার বর্ণনাও আমিই দিয়ে দেব। বিনায়ক সিংয়ের কথা অনুযায়ী সব ঠিকঠাক করা হলো। তারপর নীলা বলল, ঠিক আছে, চলো রাকেশ, আমরা প্রসেস শুরু করি। এই বলে তারা সবাই মৃতদেহটা কালচার মিডিয়ামের মধ্যে রাখলেন। মৃতদেহটা ভারী অদ্ভুত। শরীরটা যেন পাথর পুঁদে বানানো কোনো বডি বিল্ডারের শরীর। বয়স 30-এর কাছাকাছি। তবে এরকম একটা মানুষ কিভাবে মারা গেছে তা নিয়ে সন্দেহ আছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রকম বিষ প্রয়োগও করা হয়নি। দেহটা এত ভারী যে 5 জন লোক মিলে সেটাকে তুলে কালচার মিডিয়ামে রাখতে হিমশিম খেল। নীলা সব কিছু মনিটরিং শুরু করলো। রাকেশ কালচার মিডিয়ামে ধীরে ধীরে রিসারেকিং যোগ করতে লাগলো। রিচার্ড তাদের রেকর্ড করা মন্ত্র ও বাঁশির সুর চালু করার দায়িত্বে থাকে, আর সুইলি শরীরে বিদ্যুৎ তরঙ্গ পাঠায়। ঠিক 10 মিনিটের মাথায় বিনায়ক সিংয়ের বলে দেওয়া মানুষের আত্মা প্রবেশ করলো দেহে। আর ঠিক তখনই সুইলির বিদ্যুৎ তরঙ্গ পাঠানোর যন্ত্রে একটা তীব্র বিস্ফোরণ ঘটল। সেই সাথে সেখানে কারেন্টও অফ হয়ে গেল। হঠাৎ সেখানে আরেকটা তীব্র বিস্ফোরণের শব্দ আর ধাতব জিনিসের চুরচুর হয়ে ভেঙে যাওয়ার শব্দ হলো। নীলা ব্যস্ত হয়ে একটা মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোয় দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। ল্যাবের সব যন্ত্রপাতি জিনিসপত্র ভেঙে চৌচির হয়ে চারিদিকে ছড়িয়ে আছে। আর তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? ঠিক যেন এক প্রেত মূর্তি। পাথর কোদা শরীরটা ফ্যাকাশে কাগজের মতো, কোটরে ঢোকা চোখে, সম্পূর্ণ কালো মুখে একটা বীভৎস ক্রূর ভাব ফুটে উঠেছে। সেই প্রেত অদ্ভুত গমগমে স্বরে অট্টহাসি করে উঠল। বিনায়ক সিং তার পকেট থেকে একটা বাঁশি বার করে অদ্ভুত সুরে সেটা বাজিয়ে সেই প্রেতের দিকে তাকিয়ে একটা চোখের ইশারা করলেন আর আঙুল তুলে নীলাদের দিকে দেখালেন। রিচার্ড আর সুইলি সেই প্রেতের হাতের সামনেই ছিল। তাদের গলা 2 হাতে ধরে সেই প্রেত তাদের মাটি থেকে শূন্যে তুলে দিল। তারপর পট করে ঘাড় ভাঙার শব্দ হল। রিচার্ড আর সুইলিয়ের চোখগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে লাগলো, আর জিভ মুখ থেকে বেরিয়ে ঝুলে গেল। সেই জিভ থেকে রক্ত টপ টপ করে মাটিতে গড়িয়ে পড়তে লাগলো। প্রেত রিচার্ড আর সুইলিয়ের প্রাণহীন দেহ দুটো ছুঁড়ে ফেলে দিয়ে নীলা আর রাকেশের দিকে এগোলো। কিন্তু নীলা বিনায়ক সিংহের মুখে সামনে থাকা একটা অ্যাসিডের বোতল ছুঁড়ে মারে। বিনায়ক সিং আর্তনাদ করে ওঠে। সঙ্গে সঙ্গে নীলা রাকেশের হাত ধরে বাইরে পালিয়ে যায়। 9/4/2022 সজনীপুর, সোলন, উত্তরাখণ্ড। সেই ঘটনার পর নীলা আর রাকেশ সোলনে একটি হোটেল ভাড়া করে সেখানে ওঠে। কি যে হয়ে গেল নীলা আর রাকেশ এখনো কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে গত 1 সপ্তাহ ধরে শহরে ভয়ঙ্কর সব বিস্ফোরণ আর ডাকাতি শুরু হয়েছে। তার জেরে শহরে কারফিউ চলছে। নীলারা কোথাও বেরোতেও পারছে না। শহরের রাস্তায় হাজারে হাজারে খুনে ডাকাতের দল ঘুরে বেড়াচ্ছে। তাদের হাত থেকে কারো নিষ্কৃতি নেই। এদিকে কোনো অস্ত্রের আঘাতে এই ডাকাতদের কোনো ক্ষতি হয় না, তাই পুলিশ প্রশাসন প্রায় নিষ্ক্রিয়। বিভিন্ন জায়গা থেকে বিশেষ টাস্ক ফোর্স এনে পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা চলছে। শহরের সমস্ত বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান সবকিছু এই ডাকাত দল লুট করেছে। তাদের সামনে যারাই পড়ছে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করছে এই ডাকাত দল। নীলাদের হোটেলেও তারা এসেছিল। হোটেলের কিছুই রক্ষা পায়নি ওদের হাত থেকে। নীলারা তাই দরজা বন্ধ করে কোনো রকমে 2 দিন বসে আছে। এই ডাকাত দল সংখ্যায় বাড়ছে আর দেশের অন্যান্য জায়গাতেও ছড়াতে শুরু করেছে। রাকেশ ইতিমধ্যে গতকালের একটা খবরের কাগজ জোগাড় করে এনেছে। তাতে ডাকাতদের একটা ছবি দেখে নীলা আর রাকেশ শিউরে ওঠে। রাকেশ বলে ওঠে, নীলা,
এটা এটা সেই লোকটা না, যার দেহে আমরা আত্মা প্রবেশ করিয়েছিলাম? হ্যাঁ, জানো আমি কিছুদিন ধরে নেটে সার্চ করে জানতে পেরেছি তাং চি নামে চীন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ভয়ঙ্কর ডাকাত ছিল। আমাদের বিনায়ক সিং তো এই নামের আত্মাকেই আনতে বলেছিল। নীলা, তুমিও কি সেটাই ভাবছো যা আমি ভাবছি? হ্যাঁ, বিনায়ক সিং ডাকাতদের আত্মাকে ফিরিয়ে এনে এই সব কাজ করাচ্ছে। কিন্তু এসব হচ্ছে কিভাবে? আমি তো তাই বুঝতে পারছি না। মৃতদেহের মধ্যে তো আত্মা এতদিন থাকার কথা না। সেই সময় হঠাৎ কেউ প্রচণ্ডভাবে তাদের ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, दरवाजा खोलिए, दरवाजा खोलिए, प्लीज एक बार दरवाजा खोलिए। নীলা দরজা খুলতেই ঘরের মধ্যে প্রবেশ করলো মিস্টার থাপা। এ কি, আপনি? বিনায়ক সি আমাকেও মারতে চেয়েছিলেন। আমি আমি পালিয়ে এসেছি। আমি ওনাকে এসব ভয়ঙ্কর কাম করতে বন্ধ করতে বলছিলাম। তাই তাই আমার পিছনে উনি খুনি লিলিয়ে দিয়েছেন। একটু একটু পানি দেবেন প্লিজ? রাকেশ ওর দিকে জলের বোতলটা এগিয়ে দিল। উনি ঢকঢক করে আধ বোতল জল শেষ করলেন। তারপর রাকেশ বলল, থাপাজি, এবার বলুন তো এসব কি ব্যাপার? বলছি বলছি आप लोगों को तो বলতেই হবে, কারণ যা হচ্ছে সেটা বন্ধ করতে একমাত্র আপনারাই পারবেন। और थोड़ा पानी दीजिए। এই বলে থাপা কিংডম অফ ভুটানে বিনায়ক সিং ও প্রফেসর স্টিভের সাথে ঘটা সমস্ত ঘটনার বর্ণনা করলেন। তারপর বোতলের বাকি জলটুকু শেষ করে থাপা বললেন, মহারাজ ঠিক করেছিলেন যে তার দোস্তের মত আর তার জবান আঙুল কাটার বদলা তাং সির কাছ থেকে নিবেন। তাই তিনি বহু কষ্ট সহ্য করে দেশে ফিরে আসেন। फिर उन्हें बहुत रिसर्च शुरू करेছিলেন। बहुत तांत्रिक लामा और ना जाने कितने धर्मगुरु के साथ उन्हें बहुत सारा क्रियाकलाप भी करते हैं। आप लोग शायद विश्वास नहीं करेंगे, लेकिन महाराज इस तरह से उनका उंगली और जबान फिरे पेशिलेन। एक तिब्बत से आए हुए लामा ने उनको उम्र रोकने की और लाश में आत्मा वापस लाने का उपाय भी बताया था। इस उपाय में एक चीज था इंसानों का लाश, लेकिन वो सब लाश आम इंसानेर होले होबे ना। इंसान एक निर्दिष्ट मात्रा इलेक्ट्रिक एनार्जी शोष करते पारे, किन्तु कुशु इंसानेर এই শোষ করার ক্ষমতা অনেক বেশি হয়। महाराज को ऐसे ही लोगों की जरूरत थी। এরকম লোক ढूंढने के लिए वो देशे देशे ঘুরে বেড়াতেন। এরকম লোক খোঁজার জন্য একটা বিশেষ যন্ত্র भी তৈরি করেন যাতে শরীর में एनर्जी भेजा जाए। डॉक्टर तो वो थे ही। চিকিৎসা করার নামে এই যন্ত্র দিয়ে পরীক্ষা করে এরকম লোকেদের খুঁজে উনি উস বংশীকে জড়িয়ে শরীর থেকে আত্মাকে বের করে দিতেন। এইভাবেই মানুষগুলাকে মেরে ফেলতেন। फिर সেই সব লোকেদের লাশ উনি किसी भी कीमत पे সংরক্ষণ করে রাখতেন। इसके साथ উনি মোহন বংশীতে নতুন ধুন তৈরি করেন ডাকাতদের আত্মাদের নিজের ইচ্ছে মতো কাম कराने के लिए और লাশের মধ্যে बंदी कराने के लिए। जिस डाकू ने उनके दोस्त को मारा था उसको वो अपना नौकर बना के निजर बदला नीते से सिलेन। वो लामा आत्माओं को वापस लाने में उनका मदद करने वाले थे, पर वो लामा अब नहीं रहे, तो महाराज ने आप लोगों को ढूंढे सिलेन। এ তো ভয়ঙ্কর ব্যাপার। আমাদের আমাদের এক্ষুনি ওনাকে আটকাতে হবে। থাপা তার পকেট থেকে এক তারা কাগজের স্বরলিপি বার করে রাকেশকে দিয়ে বললেন, ये रहा वो धुन का संकेत। যার সাহায্যে মহারাজ ये सब করছেন। আপনি তো বংশী বাজাতে পারেন। अब आप कुछ कीजिए। রাকেশ সেই স্বরলিপিগুলো দেখে বলল, এটা রিভার্স, মানে উল্টো করে যদি মোহনবাসীতে বাজানো যায় তবে তবে কাজ হতে পারে, কিন্তু অন্য কোনো বাঁশিতে এই কাজ হবে না বলেই মনে হয়। ওই বাঁশিটাই দরকার। সেই বাঁশি আমরা কি করে পাবো বলতে পারেন? ও বংশী তো মহারাজ আপনাদের বাগান বাড়ির একটা আলমারিতে রেখেছেন, কিন্তু সেটা পাওয়া যাবে কি করে?
महाराज के ना मेरे तो उठा पाओ जाबे ना। और आमी उनार हाथ থেকে बचने के लिए उनके सिर पे गोली मारी थी, लेकिन उन्हें कुछ नहीं हुआ, सिर्फ काला खून निकला, फिर घाव भर गया। इस धरती में ऐसा कोई चीज नहीं, कोई अस्त्र नहीं जो उनाके मारते पारबे। हाँ, কোনো অস্ত্র উনাকে মারতে পারবে না, কোনো অস্ত্র না। একটা জিনিস পারবে, ড্রাগ ওভারডোজ। সেটা কিভাবে হবে? রেসারেকিন এই পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, তাই বিনায়ক সিংকে যদি নির্দিষ্ট পরিমাণ রেসারেকিন শরীরে দেওয়া হয় তাহলে ওভারডোজের প্রভাবে উনি মারা যাবেন। কোনো অপার্থিব জিনিসের ক্ষমতা নেই এই বিষ থেকে বাঁচার। আচ্ছা মিস্টার থাপা, আপনার মহারাজ কি নারীদের ওপর আসক্ত? अरे हाँ, हाँ, उनको खूबसूरत ऐसे जेवर पहने हुए कम कपड़ों वाली हसीनाएं बहुत पसंद आशे, जैसे के मंदिर के दीवारे पे होती है ना, वैसी। ঠিক আছে, তবে শুনুন কি করতে হবে। আমি যেমন বলবো ঠিক তাই করবেন। ওষুধদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে তো শ্রী হরিকেও মোহিনী রূপ ধরতে হয়েছিল। এই বলে নীলা থাপা আর রাকেশকে সব বুঝিয়ে বলল। 11/4/2022 সজনীপুর, সোলন, উত্তরাখণ্ড। সজনীপুরের বাগানবাড়ির মাটির নিচের ল্যাবরেটরির দরজায় এসে দাঁড়ালো এক অপরূপ মোহময়ী নারী মূর্তি। তার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন গয়নায় শোভিত, কোমর ও বুক সামান্য দুখণ্ড নীল বসনে ঢাকা, পিঠ ছাপানো খোলা চুল ও শরীরে এক মন মাতানো সুগন্ধ, ঠিক যেন কোনো প্রাচীন গুহাচিত্র থেকে কোনো সুন্দরী অপ্সরা বাস্তব হয়ে উঠে এসেছে। বিনায়ক সিং তাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকলো, মনে মনে বলল, কে ইনি? অসাধারণের রূপ। সেই নারী বলে উঠল, মহারাজ সারা পৃথিবীর মহারাজ হবেন, আপনার মহারানীরও তো প্রয়োজন। আব কোন হ্যাঁ দেবী? আমাকে চিনতে পারলেন না মহারাজ? अरे अरे अब वो डॉक्टर है, নীলিমা। হ্যাঁ মহারাজ, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আপনার মতো কোনো অদ্ভুত ক্ষমতাশালী মহান মানুষ আমার স্বামী হবেন। দয়া করে আমাকে গ্রহণ করুন মহারাজ। এই বলে হাত জোর করে নতজানু হয়ে নীলা বিনায়ক সিং এর সামনে বসল। বিনায়ক সিং নীলার কামাতুর আহ্বান প্রত্যাখ্যান করতে পারল না। নীলাকে তীব্র লালসায় আলিঙ্গন করল, তারপর তার শরীরী আহ্বানে পাগল হয়ে তাকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিল। তারা ধীরে ধীরে মেতে উঠল আদিম শরীরী খেলায়। সেই খেলা চরমতম অবস্থায় বিনায়ক সিং পৌঁছেছে। হঠাৎ মিস্টার থাপা একটা বড় সিরিঞ্জ বিনায়ক সিংয়ের কোমরে বসিয়ে সিরিঞ্জের সমস্ত রিসারেকিন তার শরীরে ঢেলে দিলেন। বিনায়ক সিং ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর বিনায়ক সিংয়ের দেহটা স্থির হয়ে গেল। তখন থাপা, নীলা আর রাকেশ হাঁফ ছেড়ে বাঁচল। রাকেশ নিজের জামাটা খুলে নীলার গায়ে জড়িয়ে দিল। তারপর পাশের ঘরের আলমারি থেকে মোহনবাসী এনে তাতে একটা অদ্ভুত সুর ঝংকার তুলল, আর সেই সঙ্গে আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গেল অদ্ভুত সুমধুর সুরের খেলায়। পৃথিবী যেন পৌঁছে গেল অন্য কোনো জগতে। সেই সঙ্গেই চারিদিকে ছড়িয়ে থাকা সব মৃত ডাকাতদের দল ধীরে ধীরে এক জায়গায় জড়ো হলো। সেই মৃতদেহে থাকা আত্মাদের সম্মোহন তখন কেটেছে, আর তাদের এইভাবে যে মানুষ আটকে রেখেছিল এক অপার্থিব শরীরের মধ্যে, তার উপর তারা রাগে ফেটে পড়ে। তারা মাটিতে পড়ে থাকা বিনায়ক সিংয়ের দেহটা তুলে নেয়। বিনায়ক সিং নড়াচড়া করতে না পারলেও তখনও জীবিত। বিনায়ক সিং একটা আর্তচিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সে ডাকাত দল বিনায়ক সিংয়ের দেহটা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করলো, তারপর সেই টুকরোগুলো খেয়ে ফেললো। কিন্তু এই বীভৎস ঘটনা ঘটানোর পরেই তাদের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। মরা ডাকাতদের শরীর থেকে একটা কালো ধোঁয়া যেন বেরিয়ে গেল, আর বীভৎস কটু মরা পচা দুর্গন্ধ ছড়িয়ে পচা গলা শরীরগুলো মাটিতে লুটিয়ে পড়ল। পৃথিবী যেন আবার শান্ত হল।
এই ঘটনার পর নীলা আর রাকেশ মোহনবাসী দান করে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে। তার কারণ সেই পাণ্ডুলিপির একেবারে শেষে পাওয়া একটি সাবধান বাণী। এটি সম্ভবত শ্রীকৃষ্ণের সময়ে লেখা। এই সাবধান বাণী অভিমুখ ও ডক্টর বিনায়ক দুজনেই অবজ্ঞা করে। তার ফল অবশ্য তাদের ভোগ করতে হয়। এই বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণ গোপিনীদের সম্মোহিত করে নিজের কাছে আসতে বাধ্য করতেন। তাই একদিন এক গোপিনী শ্রীতমার রাগ গিয়ে পড়ল এই বাঁশির উপর। এই পোড়া বাঁশির ডাকে সাড়া না দিয়ে তো থাকা যায় না। বাঁশি বাজলে যে যেতেই হয়, না গেলে শরীর কেমন করে, মনে হয় উচাটন। এই পোড়া বাঁশির জ্বালায় মান গেল, কুল গেল, সংসার গেল, স্বামীর সোহাগ, শাশুড়ি মায়ের আদর কিছু যে আর পাওয়া যায় না। এদিকে কানাইয়ের হৃদয় জুড়ে শুধু শ্রী রাধিকা, আর তার চারিদিকে ভিড় করে থাকে তার অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রাঙাদেবী ও সুদেবী। তারা কানাইয়া শ্রী রাধিকাকে ঘিরে নৃত্য গীত করে। বাঁশি বাজালে একেবারে সামনে থেকে মুগ্ধ চিত্তে বাঁশি শোনে। ব্রজের অন্য গোপিনীরা তো একমাত্র রাস উৎসব ছাড়া কানাইয়ের কাছে ঘেঁষতেই পারে না। তবে এইভাবে বাঁশির ডাক শুনে ছুটে গিয়ে লাভ কি? এই পোড়া বাঁশি আর বাঁশিওয়ালা না জানি আরও কত মেয়ের ঘর ভাঙবে। তাই গোপিনী শ্রীতমার রাগের মাথায় এই বাঁশিকে এক অদ্ভুত অভিশাপ দিয়ে বসেন। এই বাঁশি যখনই কোনো ব্যক্তিগত মালিকানাধীন থাকবে, সেই বাঁশিওয়ালার চরমতম ইচ্ছা পূরণ হবে। কিন্তু শেষ বয়সে এসে সেই বাঁশিওয়ালার মৃত্যু হবে ভীষণ যন্ত্রণাক্লিষ্ট, কষ্টকর। এই অভিশাপ যে কাজ করেছিল তা ইতিহাসই বলে দেয়। শ্রীকৃষ্ণের শেষ জীবনে বনের মধ্যে মৃত্যু হয় এক ব্যাধের বিষাক্ত তীরের আঘাতে। দুদিন ধরে বিষের জ্বালায় জ্বলে তার মৃত্যু আসে অতি ধীর পায়ে। আবার অভিমুখকে জীবন্ত মমি করা হয়। বেশ কিছুদিন ধরে খিদে তৃষ্ণায় কষ্ট পেয়ে বিষাক্ত কীটের দংশন সহ্য করে অবশেষে তার মৃত্যু হয়। আবার এই বাঁশির মালিক বিনায়ক সিংহের মৃত্যু কিভাবে হলো তা তো রাকেশ আর নীলা চোখের সামনেই দেখতে পেল। তাই এই বাঁশির এত বিরাট ক্ষমতা জানা সত্ত্বেও তারা এটি নিজেদের কাছে আর রাখেনি, আর তাদের সেই মাটির নিচের ল্যাবরেটরি চিরকালের মতো বন্ধ করে দেওয়া হয়। সেই পাণ্ডুলিপি, সেই খবর কেউ জানে না, সেটা অজানাই থাক। শুনছিলেন পিঙ্ক ফ্লাই অডিও মিনিয়ার আজকের গল্প মৌলি কুণ্ডুর লেখা হ্যামলিনে মোহনবাসী ও ডাকাতিয়া আতঙ্ক। গল্প পাঠে প্রীতম, প্রফেসর স্টিভের চরিত্রে তমাল, প্রফেসর সিংয়ের চরিত্রে সায়ন, মিস্টার থাপার চরিত্রে প্রমিত, নীলার চরিত্রে মৌমিতা সাহা, মহারাজ বিনায়ক সিংয়ের চরিত্রে আর্য, রাকেশের চরিত্রে দেবায়ন, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে মিহান্স প্রোডাকশন হাউস। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চললাম, দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।